হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো মৌর্য সাম্রাজ্যের কথা। ডাব্লিউবিসিএস এর জন্য মৌর্য সাম্রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিলিতে এখান থেকে কিছু কমন প্রশ্ন আসে যেগুলো বারংবার পরীক্ষায় আসে। তার মধ্যে অন্যতম ইন্ডিকা কে রচনা করেছিল, তার মধ্যে অন্যতম অশোকের যে ইনস্ক্রিপশনগুলো ছিল সেগুলো অশোকের নাম কী ছিল, তার মধ্যে অন্যতম ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিল। এই কটা প্রশ্ন মূলত আমরা প্রিলিতে দেখতে পাই, কিন্তু আমাদের জানতে হবে ডাব্লিউবিসিএস মেনে ঠিক যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা করব কি করে। সেই প্রশ্নগুলোর জন্য আমাদের বিস্তারিতভাবে পড়তে হবে। বিস্তারিতভাবে পড়া মানে সব পড়া নয়, বিস্তারিতভাবে পড়া মানে বিস্তারিতভাবে সেটাকে বোঝা, বুঝলেই এবং আমরা যদি সেগুলোকে নিজের চোখের সামনে উপলব্ধি করতে পারি, নিজের মন দিয়ে সেটাকে অনুভব করতে পারি যে অশোকের রাজসভা কেমন ছিল, কেন অশোককে গ্রেটেস্ট কিং অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে, কেন কৌটিল্য এত বড় কূটনীতিবিদ বা অর্থনীতিবিদ হলেন, সেই সমস্ত জিনিস জানতে আমাদের মৌর্য সাম্রাজ্যের কাহিনীটাকে জানতে হবে। কিন্তু আমাদের মাথায় প্রথমে প্রশ্ন আসবে যে মৌর্য সাম্রাজ্যের কথা আমরা কোথা থেকে জানতে পারি। মৌর্য সাম্রাজ্য যে ভারতে ছিল এটা আমরা কোন কোন সোর্স থেকে জানতে পারি, এবং এই জন্য এই সোর্সগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, সেই মুদ্রা রাক্ষস থেকে জানতে পারি, মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে জানতে পারি। আচ্ছা, মৌর্যরা কোন জাতি ছিল? তারা ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, বৈশ্য ছিল নাকি শূদ্র ছিল? নানা মুনির নানা মত এই নিয়ে, কিন্তু কোন কোন মুনির কোন কোন মত, বিশেষ করে বৌদ্ধ ধর্ম আর ব্রাহ্মণরা কি বলেছিল মৌর্য সাম্রাজ্য সম্পর্কে, সেগুলো পরীক্ষায় আসে, জেনে রাখা জরুরি। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস বলছে মৌর্যরা নিচু জাতির ছিল, লো ক্ল্যান, এবং এদের জাতিটার নাম ছিল বৃষাল বা কুলহনা। এবং এটাও বলছে যে মৌর্যরা নাকি নন্দদের সাথে কানেক্টেড ছিল। নন্দবংশের রাজাদের কথা আমরা জেনেছি, মহাপদ্মনন্দ এবং ধননন্দের কথা। ঠিক না ভুল সেটা বিচার করছি না, কিন্তু বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস এটাই বলছে। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস থেকেই কিন্তু আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য আবার ধননন্দকে পরাজিত করেছিল কৌটিল্যের সাহায্যে। কৌটিল্যকে জানতে পারি যে মৌর্যরা ছিল মৌরিয়া ট্রাইব অফ পিকক টেমার্স। ব্রাহ্মণিকাল সোর্স থেকে যেটা জানতে পারি, বলেছিলাম গুরুত্বপূর্ণ, ব্রাহ্মণিকাল সোর্স থেকে আমরা জানতে পারি যে মৌর্যরা শূদ্র ছিল। তাহলে লো ক্ল্যান এবং শূদ্র এই দুটো তথ্য কিন্তু আমরা জানতে পারছি দুটো সোর্স থেকে, একটা মুদ্রা রাক্ষস থেকে এবং একটি ব্রাহ্মণিকাল টেক্সটগুলো থেকে। গ্রিক সোর্স থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্তকে তারা উচ্চারণ করতে পারতো না, চন্দ্রগুপ্ত, এই জন্য একটা নতুন নামে ডাকতো, তারা নিজেরা নাম দিয়েছিল স্যান্ড্রোকোটস কিংবা অ্যান্ড্রোকোটস। তো তারা বলছে যে স্যান্ড্রোকোটস আসলে উচ্চ বংশীয় ছিল। রুদ্রদমন, শক রাজা রুদ্রদমন, তার একটি শিলালেখ আছে, রক ইনস্ক্রিপশন আছে। সেখান থেকে আমরা কি জানতে পারি? সেখান থেকে জানতে পারি যে মৌর্যরা আসলে ছিল বৈশ্য। এর পরে দেখব কোন কোন সাহিত্য থেকে মৌর্য বংশের কি কি জিনিস জানা যায়। প্রথমে কৌটিল্যর অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। মনে রাখতে হবে কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু 15টা বইয়ের সমাহার, এবং এই 15টা বই 15টা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে। এমনকি বলা হয় যে কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রথম পাতা নাকি পাওয়াই যায়নি। যাই হোক, সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। আমাদের পরীক্ষার দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে অর্থশাস্ত্র লিখেছিল কৌটিল্য, কৌটিল্যের আর এক নাম কি? আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, যিনি চাণক্য তিনি কৌটিল্য, তিনি বিষ্ণুগুপ্ত, তিনি ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। কৌটিল্য কি বলছেন? কৌটিল্য তার 180টা চ্যাপ্টারে বলছেন যে মৌর্য সাম্রাজ্যকে 3টে ভাগে ভাগ করেছেন, এবং একটি ভাগ হলো রাজা এবং তার ডিপার্টমেন্ট, 2 নম্বর ভাগ হলো সিভিল এবং ক্রিমিনাল ল,
আর 3 নম্বর ভাগ হলো কিভাবে যুদ্ধ করতে হয়, ডিপ্লোম্যাসি অফ ওয়ার। বিশাখা দত্তের মুদ্রারাক্ষস থেকেও আমরা কি জানতে পারি, আমি বলে দিলাম আগে, যে বিশাখা দত্তের মুদ্রারাক্ষস থেকে আমরা জানতে পারি কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় ধননন্দকে বা নন্দবংশকে পরাজিত করেছিলেন। মেগাস্থিনিসের ইন্ডিকা খুব গুরুত্বপূর্ণ। মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে মূলত আমরা পাটলিপুত্র, যেটা মগধের ক্যাপিটাল ছিল, মগধের রাজধানী ছিল, সেই শহরটি সম্পর্কে আমরা জানতে পারি। মেগাস্থিনিস তার রচিত ইন্ডিকায় বলছেন যে পাটলিপুত্রে যে সমস্ত ঘরবাড়ি তৈরি হতো সেগুলো নাকি কাঠের তৈরি হতো, এবং এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এসেও ছিল একবার, যে পাটলিপুত্রে কাঠের ঘরবাড়ি তৈরি হতো। এই তথ্যটি আমরা কোন লিটারারি সোর্স থেকে জানতে পাই? তোমরা বলবে স্যার আমি তো নোটে পড়ে যাইনি যে কাঠের ঘরবাড়ি হয়, এটা মেগাস্থিনিসের ইন্ডিকায় লেখা আছে। আমি বলবো হ্যাঁ ঠিক, তোমরা পড়ে যাওনি, কিন্তু এইটুকুনি তো পড়ে গেছো যে স্পেশালি পাটলিপুত্র সম্পর্কে বলা ছিল মেগাস্থিনিসের ইন্ডিকায়। তাহলে অপশানগুলো যখন দেখছো তখন অ্যানালিসিস কাজে লাগিয়ে তো খুব সহজেই মেগাস্থিনিসের ইন্ডিকা তোমরা উত্তর করে দিতে পারো। একদমই তাই, এরকমভাবেই বিসিএসের প্রশ্নগুলোকে উত্তর দিতে হয়, এরকমভাবেই অ্যানালিটিক্যাল স্কিল তৈরি করতে হয়। সবসময় যে পরীক্ষায় যা পড়ে যাবে তাই আসবে তা নয়, বরঞ্চ আনকমন আসবে, কিন্তু যা পড়ে গেছো সেগুলোকে যদি বোঝো, সেগুলোকে যদি ঠিকঠাক পড়ো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি উত্তর করতে পারবে। বুদ্ধিস্ট যে সমস্ত শ্রীলঙ্কান কাব্যগ্রন্থ আছে, যেমন দীপবংশ, মহাবংশ, এখান থেকেও আমরা জানতে পারি অশোকের সম্পর্কে, এবং পার্টিকুলারলি অশোক বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য যে যে পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো আমরা জানতে পারি এই দীপবংশ এবং মহাবংশ থেকেই। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অশোক পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। কেন, কোথা থেকে জানতে পারছি আমরা অশোকের পলিসি? আমরা কি অন্য কোনো জায়গা থেকে জানতে পারছি? না, অশোকের ধর্মের পলিসি আমরা না হয় দীপবংশ মহাবংশ থেকে জানতে পারছি, কিন্তু মৌর্য সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয় অশোকেরই লেখা শিলালেখগুলো, অর্থাৎ অশোকের সময়ে রচিত শিলালেখগুলো। অশোকের যে ইনস্ক্রিপশনগুলো আছে সেগুলো প্রথম পাঠোদ্ধার করেছিল কে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। উত্তর হচ্ছে খুব সহজ, জেমস প্রিন্সেপ, 1837 সালে, প্রিলির প্রশ্ন। কিন্তু আমাদের জানতে হবে মেনের জন্য যে অশোকের শিলালেখগুলো কোন ভাষায় মূলত লেখা ছিল। মূলত ব্রাহ্মী ভাষায় অশোকের শিলালেখগুলো লেখা ছিল, পালি এবং প্রাকৃতের মিক্সার। কিন্তু আমরা যখন আবার উত্তর পশ্চিম ভারতের দিকে যাই তখন দেখতে পাই অশোকের শিলালেখগুলো খরষ্টি ভাষায় লেখা আছে, অর্থাৎ খুব স্পষ্ট আমরা বুঝতে পারি। জনসাধারণের যাতে বোঝার সুবিধা হয় সেই জন্য অশোক তার শিলালেখগুলোকে এত সুন্দরভাবে বানিয়েছিলেন যাতে আঞ্চলিক ভাষায় শিলালেখগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, তার পলিসিগুলোকে জনগণের কাছে আরও সহজলভ্য করা যায়। এবং এই জন্যই তো, এই জনকল্যাণমূলক কাজের জন্য, মানুষের কথা ভাবার জন্যই তো আমরা অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ রাজা অশোককে বলি। এছাড়াও যখন অশোক পড়ব তখন দেখব অশোক কী কী পলিসি গ্রহণ করেছিল। আচ্ছা, অশোকের নাম যে অশোক, শুধুমাত্র এই তথ্যটি আমরা কোথা থেকে পাই? মাস্কি এবং গিরনার, এই দুটো জায়গায় যে শিলালেখ পাওয়া গেছে অশোকের, সেখান থেকে আমরা জানতে পারি যে এই রাজাটার নাম ছিল অশোক। বাদবাকি কোনো শিলালেখকে কিন্তু অশোকের নাম অশোক বলা হয়নি। বাদবাকি সমস্ত শিলালেখতে আমরা অশোককে দেবনাম প্রিয়, প্রিয়দর্শী বা শুধু প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় এই নামে জানতাম। মূলত আমরা একটা রাফলি তথ্য আলোচনা করে নিলাম, যে তথ্যগুলো থেকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। কিন্তু মৌর্য সাম্রাজ্যের উত্থানের গল্প আমাদের সাহস যোগাবে, আমাদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনের পরীক্ষাতেও এগিয়ে দেবে। কেন এগিয়ে দেবে? কারণ যে লোকটাকে অপমান করে একদিন ধননন্দ তার রাজসভা থেকে বার করেছিলেন, সেই গরিব ব্রাহ্মণটি একদিন কিন্তু ধননন্দের বদলা নিয়েছিলেন। হ্যাঁ, নিজে যুদ্ধ করে বদলা নেননি, তার সুযোগ্য শিষ্যকে তৈরি করে। সবসময় যে বদলা নিতে গেলে তোমাকে শক্তিশালী হতে হবে, তোমাকে একটা যোদ্ধার সাথে পারফর্ম করবে বলে যোদ্ধাই হতে হবে তার কোনো মানে নেই। তোমাকে শিক্ষক হতে হবে, শিক্ষক। আমরা প্রত্যেকে শিক্ষক কোথাও না কোথাও। ঠিক সেরকমভাবে চাণক্য, ব্রাহ্মণ মানুষ, ছোটোখাটো শরীর, পড়াশোনা হয়তো বেশি জানে, জীবনে তলোয়ার চালাননি, কিন্তু তিনি তৈরি করেছিলেন এক শূদ্রের সন্তানকে,
যার নাম চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুড়া। সেই চন্দ্রগুপ্ত কৌটিল্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। গুরুকে কোনোদিন অন্ধভাবে ফলো করলে সাকসেস আসে না। কোনো কোচিং তোমাকে বিশেষ পাইয়ে দেবে না, কোনো কোচিং নয়। তোমাকে গুরুকে তো ফলো করতেই হবে এবং এই ইচ্ছা রাখতে হবে যে গুরু যেটা চাইছে সেই চাওয়াটাকে আমি আরো উন্নতভাবে নিজের মধ্যে আনবো, যাতে গুরু আমাকে নিয়ে গর্ব করে। কারণ আমাকে গর্ব করার মাধ্যমেই গুরুর আনন্দ। ঠিক সেরকমই চন্দ্রগুপ্ত বুঝেছিল যে শুধুমাত্র চাণক্যের শিক্ষা নিয়ে আমার হবে না, আমার সাহসও অর্জন করতে হবে। এবং এই জন্য যখন আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিলেন তখন চন্দ্রগুপ্ত তার কাছে সাহায্যের জন্য গেছিলেন। আলেকজান্ডার তাকে বের করে দেন, তাকে সাহায্য করতে রাজি হন না। তাই বলে কি চন্দ্রগুপ্ত হেরে গেছিল? তাই বলে কি চন্দ্রগুপ্ত ভেবেছিল যে না আমি আর এই সাম্রাজ্য দখল করতে পারবো না? না, হারেনি। ফেল করেছিল পরীক্ষায়, বিরাট বড় পরীক্ষায় ফেল করেছে। কিচ্ছু নেই চন্দ্রগুপ্তের কাছে, আছে শুধুমাত্র একজন গুরু এবং নিজের সাহস। এই দুটোর বলেই চন্দ্রগুপ্ত পুনরায় আবার চেষ্টা করেন এবং চেষ্টা করে আলটিমেটলি সেই মহান রাজা ধননন্দ, যার নাকি প্রচুর হাতি, যার নাকি হস্তির সেনা সংখ্যা প্রচুর, নিমিষে তাকে গুড়িয়ে ফেলেন তার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা। এবং এই জন্যই মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই অশোককে জানি, কিন্তু অশোক শিক্ষাটা পেয়েছিল কার কাছ থেকে? তার দাদু চন্দ্রগুপ্ত মৌর্যের কাছ থেকে। কারণ চন্দ্রগুপ্তের মৌর্যের শেষ জীবন যখন জানবো তখনও দেখবো সে কতটা বড় প্রজা কল্যাণকর রাজা ছিলেন। প্রজার কল্যাণের জন্য নিজের জীবনটাকেও বিসর্জন দিয়েছিলেন। আজ্ঞে হ্যাঁ, তাই করেছিলেন তিনি। কিন্তু তার আগে চন্দ্রগুপ্ত মৌর্যের এই উত্থানের গল্পকে আমরা অনুভব করব। আমরা চন্দ্রগুপ্তকে সম্মান জানাবো, যাকে চন্দ্রগুপ্ত পথ দেখিয়ে গেছিলেন। যখন অত বড় রাজার কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে, নিজের কোনো সেনাবাহিনী না তৈরি করে, শুধুমাত্র নিজের বুদ্ধি এবং ভরসা এবং যোগ্যতার উপর বিশ্বাস করে। কিসের যোগ্যতা? একটা শূদ্র ছেলের আবার কিসের যোগ্যতা? না ব্রাহ্মণ না ক্ষত্রিয়, কি আছে তার? কিচ্ছু নেই। সেই কিছু নেই থেকেই তিনি উঠে দাঁড়িয়েছিলেন। চন্দ্রগুপ্তকে শেখো, নিজের জীবনকেও তাহলে তুমি শিখতে পারবে। যাই হোক, 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস, আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস দেখলো যে আরে ধননন্দ, আগ্রামেজ, এই আগ্রামেজের ওখানে একটা বিরাট বড় পরিবর্তন ঘটেছে। একটা বাচ্চা ছেলে সে রাজা হয়ে গেছে, তাহলে আমার সেখানে নাক গলানো উচিত। সে তো খুব মজায় মজায় এসছে যে না, ও বাচ্চা ছেলে আর কি হচ্ছে, ধননন্দকে হারিয়েছে, তাই বলে কি আমাকে পারবে? আলেকজান্ডারের সেনাবাহিনী আমার কাছে আছে। আসলো চন্দ্রগুপ্তের সাথে যুদ্ধ করতে। কিন্তু যে শূন্য থেকে শুরু করে সে কোনোদিন হারে না। চন্দ্রগুপ্ত মৌর্য ব্যাটেল অফ লিবারেশন নামক যুদ্ধে সেলুকাসকে আবার পরাজিত করেন এবং নির্মমভাবে পরাজিত করেন। তার বদলে কি হয়েছিল? তার বদলে সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে পূর্ব আফগানিস্তান, বালুচিস্তান, সিন্ধু নদীর উপত্যকা অঞ্চল দান করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 500টা হাতি দান করেছিলেন। কারণ আবার বলেছিলাম, মৌর্য বংশের সম্মান বা প্রভাব প্রতিপত্তি একটা সেনাবলের জন্যই ছিল, হাতির সেনাবল। কেন হাতি? প্রশ্ন করতে হবে তো যে কেন হাতি? হাতি কেন ওদের কাছে? বিহার, মগধ মানে বিহার, বিহারের পাশেই জঙ্গল, আর সেই জঙ্গল থেকে তারা হাতি আমদানি করত। এরকমভাবে ইতিহাসটাকে বুঝতে হবে, শুধু মুখস্থ করে গেলে হবে না, শুধু WBCS IAS হওয়ার জন্য পড়লে, গাঁতিয়ে পড়লে হবে না। বুঝতে হবে ইতিহাসটাকে, শিখতে হবে ইতিহাসটাকে। যদি না শিখি আমরা তাহলে কি লাভ আমাদের পড়াশোনা? বিরাট বড় WBCS অফিসার হলাম, বিরাট বড় IAS অফিসার হলাম, নিজে ডিপ্লোমেসিতে যখন যাচ্ছি তখন চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের পলিসিতে কাজে লাগাতে পারছি না, তাহলে কি লাভ? কোনো লাভ নেই। এই জন্য এদের কাহিনীকে উপলব্ধি করতে হবে, আর কাহিনীকে যখন উপলব্ধি করতে পারবো তখনই বললাম অ্যানালিটিক্যাল স্কিল তৈরি হবে। যাই হোক, যুদ্ধ হলো, সেলুকাস হেরে গেল। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে আদান প্রদান হলো জিনিসপত্রের, সেলুকাস চন্দ্রগুপ্তের বন্ধু হয়ে গেল। এবং বন্ধু হয়ে যখন সেলুকাস ফিরে গিয়ে বন্ধুর জন্য সে তার গ্রিক দূতকে পাঠালো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। একটু জেনে আসো তো আমার বন্ধু সম্পর্কে, বন্ধু কেরমভাবে তার শাসন করেন একটু দেখে আসো তো। আমি তো দেখে অবাক হয়ে গেছি। মেগাস্তিনিস সেই দায়িত্ব পালন করতে ভারতে আসলেন
এসে এক বিখ্যাত বই রচনা করলেন, বিখ্যাত কাব্যগ্রন্থ ইন্ডিকা বাই মেগাস্থিনিস। কিন্তু মেগাস্থিনিস চন্দ্রগুপ্তকে উচ্চারণ করতে পারত না বলে ওই নামটাই দিয়েছিলেন কিন্তু স্যান্দ্রোকোটাস কিংবা অ্যান্দ্রোকোটাস। চন্দ্রগুপ্তের শেষ জীবনের কথা বলছিলাম না, শেষ জীবনে কি হয়েছিল? প্রশ্ন আসবে তো, আসে প্রশ্ন। একটা ব্যাপার হয়েছিল কি, বিহারে এক সময় প্রচুর পরিমাণ বন্যা হলো, সোন নদীর জল এসে মগধকে ভাসিয়ে নিয়ে চলে গেল। খরা, বন্যা হয়েছে, তারপরে আবার খরা, চাষবাস ভালো হচ্ছে না, লোকজন হাহাকার করে মরছে, প্রজারা। চন্দ্রগুপ্ত তো শূন্য থেকে শুরু করেছিল, তাই না? তিনিও তো একজন গরিব বাড়ির সন্তান ছিলেন, গরিবের দুঃখ দেখলে তার বুক কাঁদবেই, তিনি যদি সৎ হন তার বুক কাঁদবেই, এবং সৎ বলেই বুকটা কেঁদেও উঠেছিল। তিনি প্রজাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেননি, তিনি ছটফট করছিলেন। ছটফট করতে করতে তিনি ভাবছিলেন যে এমন একটা ধর্ম আমি কোথায় পাবো যে ধর্মটাকে আমি পালন করে আমি আমার নিজের দুঃখগুলোকে দূর করতে পারবো। আর তখনই তার কিছুদিন আগে এক সাধু বলা ভুল, এক ব্যক্তি, যে ব্যক্তি বোধি লাভ করেছে, সে তার নিজের কিছু কথাবার্তা তার শিষ্যদের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। তার নাম কি? মহাবীর জৈন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। চন্দ্রগুপ্তের বন্ধু ছিল ভদ্রবাহু। ভদ্রবাহু একজন জৈন ধর্মগুরু ছিলেন। আসলে ধর্মগুরু কেন বলছি, জৈনদের ধর্মগুরু বলে কোনো কথা নেই, জৈন ভিক্ষু ছিলেন। ধর্মগুরু আর ভিক্ষুর মধ্যে পার্থক্য আছে, যেহেতু ভিক্ষু সেহেতু বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম অন্যদের থেকে অনেক মহান। তো যাই হোক, সেই ভদ্রবাহু চন্দ্রগুপ্তকে জৈন ধর্মে পাঠ দিতে লাগলেন। চন্দ্রগুপ্ত দেখলেন, আরে এটা তো আমার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে হয়তো সাহায্য করবে, আর কেনই বা আমি কষ্ট পাবো না, কেনই বা প্রজাদের দুঃখকে একদম নিজের অন্তর থেকে উপলব্ধি করব না। প্রজাদের দুঃখকে নিজের অন্তর থেকে উপলব্ধি করে তিনি তার রাজধানী ছেড়ে দক্ষিণ ভারতের দিকে পা বাড়ালেন ভদ্রবাহুর সাথে। বহুদিন না খেয়ে না বিশ্রাম নিয়ে হেঁটে গেলেন। অবশেষে কর্ণাটকের শ্রাবণ বেলগোলা নামক একটি জায়গা আছে, তার একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। আর পাচ্ছিলেন না, কারণ অনশন করছিলেন, তো আশ্রয় নিয়েছিলেন। সেখানে আশ্রয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তিনি মারা যান। এবং তার প্রজাদের দুঃখে অনশনে মরবার যে প্রথাটা তিনি চালু করেছিলেন, সেটা পরবর্তীকালেও জৈনদের মধ্যে হয়। এখনও জৈনদের কিছু কিছু মানুষ অনশনে মারা যান, জীবনের শেষ বয়সে স্বেচ্ছা অনশনে মারা যান। এই প্রথাটার নাম সাল্লেখানা। পরীক্ষায় প্রশ্ন আসে, সাল্লেখানার মাধ্যমে কোন রাজা মৃত্যুবরণ করেছিলেন? উত্তর খুব স্পষ্ট, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে বুঝলে যে শুধু অশোকের কথা আমরা বলবো না, অশোক শিক্ষাটা গ্রহণ করেছিল কোথা থেকে সেটাও আমরা বলবো, এবং এই জন্য চন্দ্রগুপ্ত মৌর্য মোস্ট ইম্পর্টেন্ট। ইনার যিনি পুত্র ভালো কাজ করেছিলেন কিছু, কিন্তু এই পুত্ররও কিছু খারাপ দিক ছিল। রেসিস্ট ছিলেন, মানুষকে তার গায়ের রং, তার শারীরিক গঠন, তার বংশ ইত্যাদি দেখে বিচার করতেন। সেই কাহিনী আমরা অশোকের ক্লাসে জানবো। আজকে শুধু জানবো যে বিন্দুসার, যার রাজত্বকাল 298 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে ছিল, তাকে পতঞ্জলির মহাভাষ্য বলেছে যে তিনি অমৃত ঘাটা বা স্লেয়ার অফ এনিমিস নামে পরিচিত ছিলেন। তিনি দক্ষিণ ভারতে মাইসোর অবধি বা মহীশূর অবধি জয় করে নিয়েছিলেন। তার সময়কালে গ্রিক থেকে একজন অ্যাম্বাসেডার আসে, ইজিপ্ট থেকে একজন অ্যাম্বাসেডার আসে। গ্রিক থেকে যিনি অ্যাম্বাসেডার এসেছিলেন তার নাম ছিল ডেইমাকাস, আর ইজিপ্ট থেকে টলেমি নামক যে রাজা ছিল সে ডেনোসিয়াস নামক অ্যাম্বাসেডারকে তার রাজসভায় পাঠিয়েছিলেন। এই কথাগুলো আমরা কোথা থেকে জানতে পারি যে ইজিপ্ট থেকে একজন অ্যাম্বাসেডার এসেছিলেন বিন্দুসারের রাজসভায়? না, জানতে পারি প্লিলিন লেখা কাব্যগ্রন্থ থেকে। তার আরেকটি উপাধি ছিল কনকারার অফ ল্যান্ড বিটুইন টু সিজ, দুটো সমুদ্রের মাঝে যে জায়গা আছে সেটা যিনি দখল করেছেন তিনিই বিন্দুসার। তাকে এই উপাধি দিয়েছিল বৌদ্ধ পণ্ডিত তারকনাথ। তিনি যে ধর্মের ছিলেন সেই ধর্মের নাম ছিল অজীবিকা ধর্ম বা আজীবক ধর্ম। বিন্দুসার তার ছেলে অশোককে উজ্জয়িনীর গভর্নর হিসাবে নিয়োজিত করেন উজ্জয়িনীর বিদ্রোহ দমানোর জন্য। এরপরে কি হয়েছিল সেটা আমরা পরের ক্লাসে জানবো। আপাতত প্রথম পার্ট আজকে এত দূরই। তোমরা ভালো করে পড়াশোনা করো,
ইতিহাসটাকে বোঝার চেষ্টা করো, দেখবে বুঝতে সমস্যা হবে না, মনে রাখতেও সমস্যা হবে না। আর কেন এত বেশি করে বুঝতে বলছি? কারণ ইতিহাসের কাহিনী তোমার জীবন পাল্টাবে। তোমার ভারতের ইতিহাস তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে তুমি জীবনে কিছুই করোনি। তোমার বন্ধুরা যা কাজ করে গেছে, তোমার বন্ধুরা যা শিখিয়ে গেছে, সেই জিনিসগুলি তোমাদের শিখতে হবে। তোমার বন্ধুরা যে ডিপ্লোমেসি শিখিয়ে গেছে, সেই ডিপ্লোমেসিকে আনতে হবে তোমার মধ্যে। তাহলেই তো তুমি তাদের সমান নাও পৌঁছাতে পারো, নিজে একজন অনন্য মানুষ হয়ে উঠবে। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।